আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কন্ট্রাক্ট কস্টিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই প্রশ্নটা এসেছে 2010 সালে এনইউ বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য রুবেল ইনকর্পোরেশন আন্ডারটুক এ কন্ট্রাক্ট ফর টাকা 3,90,000। তাহলে রুবেল ইনকর্পোরেশনে একটা কন্ট্রাক্ট করেছে 3,90,000 টাকা, যেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট প্রাইস, এন্ড স্টার্টেড কনস্ট্রাকশন ওয়ার্ক অন মার্চ 1। এই কনস্ট্রাকশনটা শুরু হয়েছে মার্চের 1 তারিখে 2010 সালে। ওকে, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ইন রেসপেক্ট অফ দ্য কন্ট্রাক্ট ম্যাটেরিয়াল সেন্ড টু সাইড, যেটাকে আমরা বলি ওপেনিং ম্যাটেরিয়াল, যেটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম অংশের ডেবিট সাইডে বসাবো। লেবার, এটাকে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাবো এক্সপেন্স ধরে। প্ল্যান পারচেজ, প্ল্যানের উপরে আমরা অবচয় নির্ণয় করব, এটা আমরা ডেবিট সাইডে লিখব। ডিরেক্ট এক্সপেন্স ডেবিট সাইডে লিখব। সাব কন্ট্রাক্ট, উপকন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটাকে আরেকটু ছোট ভাগ করে আরেকটা কন্ট্রাক্ট করা হয়েছে, এটা একটা খরচ, এই খরচটাকে আমরা ডেবিট পাশে লিখব। ম্যাটেরিয়ালস অ্যাট সাইট, এটা হচ্ছে 31/12/2010 2010 সালের 31শে ডিসেম্বরে, এটা হচ্ছে আমাদের সমাপনী ম্যাটেরিয়াল, এটা আমরা ক্রেডিট সাইডে লিখব। তাহলে ওপেনিং অংশটা ডেবিট সাইড আর ক্লোজিং অংশটা হচ্ছে ক্রেডিট সাইড। আমরা বলেছিলাম কন্ট্রাক্ট অ্যাকাউন্টটাকে আমরা 3টা পার্টে করব। প্রথম পার্টে আমরা বের করব কস্ট অফ ওয়ার্ক ডান, দ্বিতীয় পার্টে আমরা বের করব নোশনাল প্রফিট, তৃতীয় পার্টে আমরা বের করব প্রফিট এবং প্রফিট অ্যান্ড লস। এরপর আমরা বের করব এখানে প্রফিট অ্যান্ড লসের সাথে সাথে আমরা প্রফিট প্রভিশনটা ক্যালকুলেশন করে নিব। তাহলে আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে এখানে কিছু আইটেম পেয়েছি। এরপরে নিচে বলেছে হাফ অফ দ্য কন্ট্রাক্টের অর্ধেক হ্যাজ বিন সার্টিফাই করা হয়েছে অ্যাজ কমপ্লিটেড, অর্থাৎ যেটুকু কাজ শেষ হয়েছে এবং তার কন্ট্রাক্টের অর্ধেক অংশটা সার্টিফাই করা হয়েছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড আমরা পেয়ে গেছি। আমাদের কন্ট্রাক্ট হচ্ছে 3,90,000, তার অর্ধেক হচ্ছে আমরা এটাকে অর্ধেক করলে পাচ্ছি 1,95,000 টাকা ওয়ার্ক সার্টিফাইড। তাহলে আমরা প্রথম অংশে পেলাম ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের 1,95,000। 80% অফ দ্য সার্টিফাইড হ্যাজ বিন রিসিভ ইন ক্যাশ, অর্থাৎ আমাদের যা সার্টিফাই হয়েছে তার 80% নগদে পাওয়া গিয়েছে। তাহলে আমরা ক্যাশ রিসিভ পেলাম 1,95,000 টাকার 80%। ওকে, 1,95,000 টাকার 80% ক্যালকুলেশন করলে আমরা যা পাই সেটা হচ্ছে আমাদের ক্যাশ রিসিভ। ম্যাটেরিয়াল কস্টিং টাকা 7,000 হ্যাভ বিন ফাউন্ড আনসুইটেবল, অর্থাৎ ম্যাটেরিয়ালে 7,000 টাকা অযোগ্য হয়েছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। অ্যান্ড ডিসপোজড অফ, এটা বিক্রি করা হয়েছে অ্যাট দ্য সাইট অফ 10% হায়ার প্রাইস, অর্থাৎ এই 7,000 টাকার 10% বেশি দামে বিক্রি করা হয়েছে। আমরা বলেছিলাম পারচেস করলে আমরা ডেবিট পাশে লিখি এবং সেলস করলে সেটাকে আমরা ক্রেডিট সাইডে লিখি। তাহলে এখানে যা মূল্যে বিক্রি করা হয়েছে সেটাকে আমরা ক্রেডিট সাইডে লিখব এবং এখান থেকে প্রফিট যেটা বের হয়েছে এই প্রফিটটাকে আমরা ডেবিট পাশে লিখব। কারণ আমাদের ম্যাটেরিয়ালের মূল্য হচ্ছে 7,000 টাকা, এই 7,000 টাকাকে ব্যালেন্স করার জন্য সেলস যখন ক্রেডিটে লিখেছি তার প্রফিট আমরা অংশটা ডেবিট পাশে লিখে 7,000 টাকা ব্যালেন্স করে নিব। ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড দেওয়া আছে 20,000 টাকা। তাহলে ওয়ার্ক সার্টিফাইডও পেলাম এবং আনসার্টিফাইডও পেলাম। ডেপ্রিসিয়েশন প্ল্যানের উপর হবে 10%, কমপ্লিটেড কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা অঙ্কে গেলে জিনিসটা আরও ক্লিয়ার একদম বুঝতে পারবো। আমরা অঙ্কে যাচ্ছি। প্রথমে রুবেল ইনকর্পোরেশনের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা করেছি। রুবেল ইনকর্পোরেশনের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা ডেবিট পাশে যে যে খরচগুলোর কথা বলেছি সেগুলো লিখব আর ক্রেডিট পাশে আমরা ক্লোজিং এবং বিক্রয়টা লিখব। ওকে, তাহলে আমাদের প্রশ্নে প্রথমে আছে ম্যাটেরিয়াল সাইট হচ্ছে 76,000, এটা ডেবিট পাশে লিখব, ডেবিট সাইডে লেখা হয়েছে। এরপরে লেবার আছে 52,000, এটা ডেবিট সাইডে লেখা হয়েছে। এরপরে লেখা আছে আমাদের প্ল্যান পারচেস, এটা থেকে আমরা অবচয় নির্ণয় করব, এখন লিখব না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 7,500, এটা লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে। এরপরে সাব কন্ট্রাক্ট, এটা আমরা ডেবিট পাশে লিখব 50,000 টাকা, ডেবিট পাশে সাব কন্ট্রাক্ট লেখা হয়েছে। এরপরে আমরা কি পাচ্ছি এখানে, এরপরে ম্যাটেরিয়াল অ্যাট সাইড ক্লোজিং পাচ্ছি, এটা আমরা ক্রেডিট সাইডে লিখব। ম্যাটেরিয়াল অ্যাট সাইড ক্লোজিং এই ক্রেডিট সাইডে লেখা হয়েছে। এরপরে আমরা দেখি আমাদের প্রশ্নে হাফ অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন সার্টিফাইড, এটা আমাদের প্রথম অংশের কোনো অ্যামাউন্ট না, ক্যাশ রিসিপ এখানে প্রয়োজন নেই। ম্যাটেরিয়াল কস্টিং 7,000 এবং এটা বিক্রি করা হয়েছে 10% দামে। তাহলে এখান থেকে আমাদের বিক্রয় এবং প্রফিটের একটা কাজ রয়ে গেছে, এটা আমরা দেখব। তাহলে বিক্রয় কত এটা আমরা বের করব। সেলস প্রাইস অফ আনসুইটেবল ম্যাটেরিয়ালস 7,000, আমাদের ম্যাটেরিয়ালের কস্ট হচ্ছে আমাদের 7,000,
ম্যাটেরিয়ালের কস্ট হচ্ছে আমাদের 7000। এই 7000 এর ম্যাটেরিয়ালটা 10% বেশি দামে বিক্রি করা হয়েছে, তার মানে 700 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল বিক্রি হয়েছে 7700 টাকা, এটা আমরা ক্রেডিট সাইডে লিখব। এই সেল অফ ম্যাটেরিয়াল লেখা হয়েছে 7700 টাকা। এখন এর যে প্রফিটটা হয়েছে, এর প্রফিট কত হয়েছে? কারণ এটার মূল্য ছিল 7000, কিন্তু আমরা বিক্রি করেছি 7700, তাহলে এখানে 700 টাকা বেশি দামে বিক্রি হয়েছে, এটা প্রফিট। এই প্রফিটটাকে আমরা কি করব? ডেবিট সাইডে লিখব। এই প্রফিটটাকে আমরা ডেবিট সাইডে লিখব। প্রফিট অন সেল ম্যাটেরিয়াল হচ্ছে 700 টাকা, এটা আমরা ডেবিট সাইডে লিখলাম। এটার কারণ হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে 7000 টাকা। এই 7000 টাকার অ্যামাউন্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ আমরা ম্যাটেরিয়াল বিক্রি করলে আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল যাবে 7000 টাকা, তাহলে ম্যাটেরিয়াল যাওয়ার কথা 7000 টাকা, কিন্তু এটা বিক্রি হয়েছে 7700 টাকা, লাভ হয়েছে 700 টাকা। এই দুইটাকে ব্যালেন্স করে মূলত আমরা 7000 টাকার ম্যাটেরিয়াল চলে যাচ্ছে, এই জিনিসটা বুঝাচ্ছি। এই কারণে যে 7700 টাকা ক্রেডিট সাইডে লেখা হয়েছে আর প্রফিটটা লেখা হয়েছে 700 টাকা ডেবিট সাইডে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা দেখছি আমাদের ম্যাটেরিয়াল চলে যাচ্ছে 7000 টাকার ম্যাটেরিয়াল। এই জিনিসটাকে ব্যালেন্স করে এভাবে লেখা হয়েছে। তাহলে প্রফিটটাকে আমরা ডেবিট সাইডে লিখব এবং তার সেলসটাকে আমরা কি লিখব? ক্রেডিট সাইডে লিখব। এভাবে লিখতে হবে আমাদেরকে। এরপরে আমাদের প্রশ্নে বলেছে প্ল্যান পারচেস। এই প্ল্যান পারচেস করেছে 36000 টাকা, তার উপর 10% আমরা অবচয় নির্ণয় করব। কিন্তু কথা হচ্ছে আমার এই কন্ট্রাক্টটা শুরু হয়েছে মার্চের 1 তারিখে, কিন্তু শেষ হবে ডিসেম্বর 31 তারিখে। তার মানে আমি এখানে সময় পাচ্ছি 10 মাসের। আমরা সময় পাচ্ছি কত? 10 মাসের। তাহলে 10 মাসের একটা আমরা অবচয় নির্ণয় করব। আমরা এই যে উপরে লেখা আছে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের উপরে লেখা আছে ফর দ্য 10 মান্থ, তার মানে 10 মাসের অঙ্ক। তাহলে অবচয় নির্ণয় করার সময় 36000 টাকা 10% করে শেষ করা যাবে না, কারণ এটা 10%-এর এবং সেটাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসে আনতে হবে এবং 10 দিয়ে গুণ করে 10 মাসের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে 10 মাসের অবচয় পেলাম আমরা 3000 টাকা। এটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট সাইডে লিখলাম, ডেপ্রিসিয়েশন প্ল্যান লেখা হয়েছে 3000 টাকা। তাহলে মোটামুটি সবগুলোই আইটেম আমাদের লেখা হয়ে গেছে। এরপর আনসার্টিফাইড দরকার নেই, এখানেও ডেপ্রিসিয়েশন লিখে ফেলেছি। তাহলে এখানে আর কোনো এক্সপেন্স বা আমাদের কিছু নেই, ওপেনিং ক্লোজিং কিছু নেই। তাহলে এখন আমরা এখান থেকে একটা ব্যালেন্স করে নিব। আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম অংশে ডেবিট সাইডে যোগ করে পেলাম 1,89,200। এটা থেকে আমরা এই অ্যামাউন্ট দুইটা অ্যামাউন্ট বিয়োগ করে 8,200 আর 7,700 বিয়োগ করে আমরা দেখছি এখানে ব্যালেন্স রয়ে যাচ্ছে 1,73,300। এই 1,73,300 নাম হবে কস্ট অফ ওয়ার্ক ডান অথবা কস্ট অফ ওয়ার্কস ব্যালেন্স সিডি। 1,73,300 এটা আমরা কস্ট অফ ওয়ার্কস ব্যালেন্স সিডি নামে লিখলাম। বসানোর সাথে সাথে 1,89,200 টাকা আমাদের প্রথম অংশে কী হলো? আমরা ব্যালেন্স করে ক্লোজ করে দিয়েছি। এখন এই যে ওয়ার্কস কস্ট অফ ওয়ার্কস যেটা হয়েছে, পরের অংশে যখন দ্বিতীয় অংশে যখন যাব এই সিডিটা বিডি নামে স্থানান্তর করা লাগবে পরের অংশে। তাহলে এই যে কস্ট অফ ওয়ার্কস বিডি এটা হয়েছে মূলত আমাদের আগের অংশের ব্যালেন্স সিডি 1,73,300 টাকা, এটা লিখবো। এটা লেখার পরে আমাদের ক্রেডিট সাইডে বসবে ওয়ার্ক সার্টিফাইড আর একটা হচ্ছে নট সার্টিফাইড। আমাদের ক্রেডিট সাইডে অলওয়েজ আমরা বসাবো দ্বিতীয় অংশে ওয়ার্ক সার্টিফাইড নট সার্টিফাইড। তাহলে আমাদের প্রশ্নে ওয়ার্ক সার্টিফাইড কত, নট সার্টিফাইড কত? আমাদের প্রশ্নে আনসার্টিফাইড মানে হচ্ছে নট সার্টিফাইড। নট সার্টিফাইড 20,000 টাকা স্পষ্টভাবে লেখা আছে। আরেকটা বলেছে হাফ অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন সার্টিফাইড অ্যাজ কমপ্লিটেড, অর্থাৎ কন্ট্রাক্ট আছে 3,90,000, এই 3,90,000-এর হাফ অংশ মানে 2/1 অংশ বা 50% কি হয়েছে? সার্টিফাই হয়েছে। তাহলে আমরা এটা নোট করলে করতে পারি, এখানে আমরা ওয়ার্ক সার্টিফাইড পেলাম কতটুকু? 3,90,000-এর 2/1 অংশ, হাফ অংশ। তাহলে 1,95,000 টাকা আমাদের কি হয়েছে? ওয়ার্ক সার্টিফাইড। তাহলে ওয়ার্ক সার্টিফাইড পেলাম 1,95,000 আর নট সার্টিফাইড বা আনসার্টিফাইড পেলাম আমরা 20,000। এই দুইটা অ্যাকাউন্ট আমরা বসিয়ে দিলাম। বসার পরে আমরা ক্রেডিট সাইডে যোগ করে দেখছি 2,15,000, ডেবিট সাইডে আমাদের টাকা আছে 1,73,200 টাকা। আমাদের ডেবিট সাইডে টাকা আছে 1,73,200 টাকা। এখন আমরা কি করব? ক্রেডিট সাইডের অ্যামাউন্টগুলো থেকে ডেবিট সাইডের অ্যামাউন্টটা বিয়োগ করলে আমরা পাবো এখানে নোশনাল প্রফিট, আনুমানিক মুনাফা, বা কত পাচ্ছি? আনুমানিক মুনাফা পাচ্ছি 41,200 টাকা, 700 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এটা বসানোর সাথে সাথে আমাদের দুই পাশে 2,15,000 2,15,000 লিখে আমরা এটা কি করে ফেলবো? ক্লোজ করে ফেলবো। তাহলে আমাদের দ্বিতীয় অংশ প্রথমে আমরা নিয়ে আসলাম ব্যালেন্স বিডি ওয়ার্কস কস্ট অফ ওয়ার্কস, এরপরে ক্রেডিট সাইডে লিখলাম আমরা ওয়ার্ক সার্টিফাইড, এরপরে লিখলাম আমরা আনসার্টিফাইড। এটা লেখার পরে আমরা এখান থেকে ব্যালেন্স করে বের করে নিলাম নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট হয়েছে কত? 41,700 টাকা। এই নোশনাল প্রফিটটাকে ব্যালেন্স সিডি নামে লেখা হয়েছে। এই সিডিটা পরের স্টেপে গিয়ে ব্যালেন্স বিডি নামে স্থানান্তর হবে। তাহলে নোশনাল প্রফিট ব্যালেন্স বিডি 41,700 টাকা। ওকে, এটা লেখার পরে আমাদের বের করতে হবে প্রফিট অ্যান্ড লস কত এবং প্রফিট প্রভিশন কত। প্রফিট অ্যান্ড লস কত, প্রফিট প্রভিশন কত, এটা বের করতে হবে। তাহলে এটার জন্য আমাদের কন্ট্রাক্টের কতটুকু ওয়ার্ক সার্টিফাইড হয়েছে এটা দেখতে হবে। আমাদের কন্ট্রাক্টের কতটুকু ওয়ার্ক সার্টিফাইড হয়েছে? ওরা বলেছে 3,90,000 টাকার কন্ট্রাক্টের মধ্যে সার্টিফাই হয়েছে হাফ অংশ মানে 3,90,000-এর হাফ অংশ, হাফ মানে হচ্ছে 50%।
তাহলে এই 50%টা আমরা ক্যালকুলেশন না করলেই হবে। তারপরেও যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে করতে পারি আমাদের কন্ট্রাক্টের কত অংশ ওয়ার্ক সার্টিফাইড হয়েছে। আমরা চাইলে একটা নোট করতে পারি, এখানে একটা নোট করতে পারি, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড অন কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইসের কতটুকু ওয়ার্ক সার্টিফাইড হয়েছে। উপরে লিখবো আমরা ওয়ার্ক সার্টিফাইড, নিচে লিখবো আমরা কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তাহলে আমাদের ওয়ার্ক সার্টিফাইড ছিল 1,95,000 আর কন্ট্রাক্ট ছিল আমাদের 3,90,000। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 50%। আমরা যে হাফ অংশ বলেছিলাম এই হাফ অংশ মানে হচ্ছে 50%। ওকে, তাহলে আমরা কন্ট্রাক্ট প্রাইসের ওয়ার্ক সার্টিফাইড হয়েছে কত অংশ? 50%। আচ্ছা, যদি 50% হয় তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সূত্রটা কী হবে? আমরা শিখেছিলাম যদি কন্ট্রাক্ট প্রাইসের কত পার্সেন্ট, 50% অথবা তার বেশি ওয়ার্ক সার্টিফাইড হয়, কন্ট্রাক্ট প্রাইসের 50% বা তার বেশি ওয়ার্ক সার্টিফাইড হয়, তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লসের কী সূত্র হবে? আমাদের প্রফিট টেকেন হবে। আমাদের একটা নোট হবে প্রফিট টেকেন টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে সূত্রটা হবে 3/2 অংশ। 50% বা তার বেশি হলে আমরা শিখেছিলাম 50% বা তার বেশি হলে আমাদের এখানে প্রফিট টেকেন হবে 3/2 অংশ ইনটু হবে নোশনাল প্রফিট, উপরে হবে ক্যাশ রিসিপ্ট, আর নিচে হবে ওয়ার্ক সার্টিফাইড। ওকে, আচ্ছা, তাহলে 3/2 অংশ আমরা লিখলাম। নোশনাল প্রফিট আমরা বের করেছি কত? নোশনাল প্রফিট বের করেছি 41,700 টাকা। এই যে 41,700 টাকা, তাহলে আমরা লিখতে পারি নোশনাল প্রফিট 41,700 টাকা। আমাদের অঙ্কে ক্যাশ রিসিভ কত, ওয়ার্ক সার্টিফাইড কত? ওয়ার্ক সার্টিফাইড আমরা পেয়েছি 1,95,000। আমরা এখন দেখব ক্যাশ রিসিভ আমাদের কত। এখানে বলেছে 80% অফ দ্য সার্টিফাইড ভ্যালু, অর্থাৎ সার্টিফাই যা করা হয়েছে তার 80% হ্যাজ বিন রিসিভ ইন ক্যাশ, নগদে পাওয়া গিয়েছে। তাহলে সার্টিফাই করেছে 1,95,000, এটার 80% নগদে পাওয়া গিয়েছে। তাহলে সার্টিফাই করেছে 1,95,000। তাহলে ক্যাশ রিসিপ্টের যদি আমরা কাজটা করি, সার্টিফাই করেছে 1,95,000, তার 80% নগদে পাওয়া গিয়েছে। তাহলে 80% হচ্ছে 1,56,000 টাকা নগদে পাওয়া গিয়েছে। তাহলে আমরা বসাবো 1,56,000 টাকা নগদে পাওয়া গিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি আমাদের ক্যাশ রিসিপ্টের জায়গায় আমরা লিখতে পারি এখানে আমরা ক্যাশ রিসিপ্টের জায়গায় লিখতে পারি 1,56,000। ওকে, 1,56,000। তাহলে 3/2 আর 3/2, এরপর হচ্ছে আমাদের নোশনাল প্রফিট 41,700 আর ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমাদের 1,95,000 আর ক্যাশ রিসিপ্ট হয়েছে আমাদের কত? 1,56,000 টাকা। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এটার ক্যালকুলেশন করলে 22,240 টাকা পাবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওকে, তাহলে এই সূত্রটা কেন হলো, কেন 3/2 হলো? কারণ আমাদের পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড অন কন্ট্রাক্ট প্রাইসের উপর ওয়ার্ক সার্টিফাইড হয়েছে 50%, এই কারণে 3/2 হয়েছে। 50-এর নিচে হলে আমরা 3/1 বসাতাম ইন্টু নোশনাল প্রফিট, উপরে ক্যাশ রিসিপ্ট, নিচে হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। এই সূত্র দিয়ে আমরা প্রফিট টেকেন টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করে নিয়েছি 22,240 টাকা। আচ্ছা, এই 22,240 টাকাটা আমরা ডেবিট সাইডে লিখব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখব এই যে এই অংশ 22,240 টাকা, আমাদের তৃতীয় অংশে 22,240 টাকা। তাহলে ক্রেডিট সাইডে টাকা হয়েছে 41,700, ডেবিট সাইডে টাকা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা পেয়েছি 22,240 টাকা। তাহলে এই 41,700 থেকে 22,240 টাকা মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলত আমাদের প্রফিট প্রভিশন। তাহলে প্রফিট প্রভিশন হচ্ছে 41,700 মাইনাস 22,240, এই টাকাটা হচ্ছে আমাদের প্রফিট প্রভিশন। ওকে, এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম অংশে আমরা কস্ট অফ ওয়ার্কস ব্যালেন্স সিডি, দ্বিতীয় অংশে আমরা বের করব নোশনাল প্রফিট, তৃতীয় অংশে বের করব প্রফিট অ্যান্ড লস এবং প্রফিট প্রভিশন। এভাবে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করে নিব। ঠিক আছে, তাহলে এই তিনটা কাজ যদি আমরা সিস্টেমেটিক্যালি করি অঙ্কটা
খুব সহজে করতে পারবো। এখানে প্রশ্নের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, কতটুকু পার্সেন্ট ওয়ার্ক সার্টিফাইড হয়েছে কন্ট্রাক্টের উপরে এবং কোন সূত্রটা প্রফিট অ্যান্ড লসের জন্য ব্যবহার করব, এটা আমরা ভালোভাবে বুঝতে হবে। কতটুকু আমাদের ওয়ার্ক সার্টিফাইড হয়েছে, কতটুকু আমাদের ওয়ার্ক নট সার্টিফাইড বা আনসার্টিফাইড হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম, আমরা সেল ম্যাটেরিয়ালটা ক্রেডিট পাশে লিখেছি আর তার প্রফিটটাকে আমরা ডেবিট পাশে লিখেছি, কারণ আমাদের কস্ট ছিল 7,000, এই 7,000 টাকা ব্যালেন্স করার জন্য প্রফিটটাকে ডেবিটে লেখা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝেছো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।